দেখা যাচ্ছে আমরা ট্যাব দিচ্ছি না, কেন দিচ্ছি এবং কেন দিচ্ছি না বিষয়টা আমরা যদিও আলোচনা করেছি, আমি এই বিষয়টি আরো একটু ক্লিয়ার করে আপনাদেরকে জানাবো। এরপরে রয়েছে এইচটিএমএল লিস্ট। আমরা এইচটিএমএল মাধ্যম দিয়ে অনেক লিস্ট করতে পারি, সেটা কিভাবে করা যায় এই বিষয়গুলো আলোচনা করব। এবং ইমেজ, আমরা সুন্দর সুন্দর ছবি যুক্ত করে ফেলতে পারি, যেরকম ভাবে একটি নিউজ পোর্টালের মধ্যে বা নিউজ পেপার ওয়েবসাইটের মধ্যে সুন্দর সুন্দর ছবি যুক্ত করা থাকে, আমরা এটাও এইচটিএমএল দিয়ে সহজেই অ্যাড করতে পারবো, সেটি আমরা দেখাবো ইনশাল্লাহ। এরপর রয়েছে ফাইল প্যাথ। ফাইল প্যাথ এই বিষয়টা কি, আমাদের কম্পিউটারে অনেক ফাইল রয়েছে, সেই ফাইলটাকে কিভাবে সহজে খুঁজে পেতে পারি, সেগুলোকে সঠিকভাবে ইউজ করতে পারি, এই বিষয়গুলো এখানে আমরা ফোকাস করব। সবশেষে রয়েছে এইচটিএমএল লিংক। লিংক তো আমরা বুঝতে পারতেছি অনেকটা সিকলের মতো, একটার সাথে আরেকটাকে কিভাবে আমরা লিংক আপ করতে পারি বিষয়টিও আমরা দেখব। আমরা আজকে ক্লাসের মধ্যে সবচেয়ে ম্যাজিক একটা পার্ট হইলো, আমরা মাল্টিপেজ ওয়েবসাইট, সিঙ্গেল পেজ ওয়েবসাইট সম্পর্কে আমরা ভালো একটা ধারণা পেতে যাচ্ছি আজকে ক্লাসে। যদিও আজকে অনেকটা লেট হয়ে গেল, এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আজকে ক্লাসের মধ্যে আমাদের লেট হওয়া, যে আমরা একটু কষ্ট পেয়েছি, সেই কষ্টটা অবশ্যই উসুল হবে। আশা করি সকলে ক্লাসটি শেষ পর্যন্ত এনজয় করবেন। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার অপেক্ষা করছি ইনশাল্লাহ। আমি চলে আসতেছি আমার কোর্সের মধ্যে। আমি ফাইল এক্সপ্লোর থেকে আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি কাজটি দেখানোর জন্য। আমি এখানে একটি ফোল্ডার করে নিচ্ছি। আমাদের আজকে ক্লাস হচ্ছে তৃতীয় ক্লাস, ক্লাস 3। ওকে, ক্লাস 3 মধ্যে আমরা ভিএস কোডটি ওপেনিং করব। ভিএস কোড ওপেনিং করার প্রত্যেক দিনই আমরা বেশ কিছু টেকনিক শুনলাম, টেকনিক জানতেছি। আমরা এক এক দিনে এক এক ভাবে আমরা সেটা ওপেন করতে পারি। আমরা যেরকম রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোডে ক্লিক করলে আমাদের সহজেই ভিএস কোডে রান হচ্ছে, আমরা আজকে একটা স্পেশাল ট্রিক্স জানবো যেটা দিয়ে খুব সহজেই ভিএস কোডে ওপেন করা যায়। সেটা কি করে, আমরা ফোল্ডারের মধ্যে আসবো, আসার পরে এখানে যে ফোল্ডার বা ফাইল এক্সপ্লোরারের যে ইউআরএল প্যাথ রয়েছে বা প্যাথ ইউআরএল রয়েছে, এখানে যাব। আমরা সিএমডি এই লেখাটি লিখবো, 3টি লেটার, সিএমডি। এরপর আমরা এন্টার চাপবো। দেখা যাবে আমাদের সামনে একটি সুন্দর টার্মিনাল ওপেন হয়েছে। এটাকে বলা হয় টার্মিনাল কমান্ড লাইন ইন্টারফেস। অনেকে অনেক নাম রয়েছে, অনেকে অনেক নামে এটাকে আমরা চিনে থাকি, বাট এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, এখানে আমরা কি করব, আমরা এখানে এই টার্মিনালের মধ্যে শুধুমাত্র লিখবো কোড, CODE। কেন কোড লিখবো, আমরা মূলত ভিএস কোডের মধ্যে কোড লিখবো। তাছাড়া মেইন আমরা সহজ বাংলায় বুঝতে গেলে এটাই বলবো। বাট কোড লিখলে কেন ওপেন হচ্ছে, এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, অত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। কোড লেখার পর একটা স্পেস দিব, এরপরে ডট দিব। কি লিখতে হবে, এটার মধ্যে কোনো রকম বানান ভুল হওয়া যাবে না। ইচ্ছা করলে আপনি এখানে বেশি বেশি স্পেস দিবেন, তাও হবে না। একদম এক্সাক্ট কতটুকু লিখতে হবে, আমাকে লিখতে হবে কোড স্পেস ডট। কি লিখতে হবে আপনারা সবাই একটু কমেন্টে লিখে দেন তো। এবং এটা লেখার পরে আমরা এন্টার চাপবো। আমাদের সামনে দেখা যাবে আমাদের ভিএস কোডটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে ওপেন হয়ে গেছে। দ্যাটস অ্যামাজিন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এটি লিখে জানাচ্ছেন। থ্যাংক ইউ সবাইকে। ক্লাসে সকলে মনোযোগটা আশা করেছি এবং সকলে অনেক সুন্দরভাবে মনোযোগের সাথে ক্লাস করছেন। আমরা এটাই মূলত আপনাদের থেকে আশা করি। যখন ক্লাসে আপনি 100% মনোযোগ দিয়ে ক্লাস করবেন, তাহলে কি হবে, আপনি ক্লাস থেকে 100%ই নিতে পারবেন। যখন আপনি ক্লাসের মধ্যে 100% মনোনিবেশ করতে পারবেন না, আমি অনেক কিছু শেখালেও আপনারা 50% না, 20% আপনারা সেখান থেকে গ্রাফ করতে পারবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আমরা এখন কোডের মধ্যে চলে যাব। এখানে একটি ফাইল করতে হবে। আমরা কি ফাইল তৈরি করব, এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইল তৈরি করার জন্য আমরা এই যে এখানে প্লাস সাইন রয়েছে প্রথমটা, এটাকে বলা হয় নিউ ফাইল। তারপরে যদি আসে, এটা দেখেন ফোল্ডারের আইকন, এটাতে ক্লিক করলে নতুন ফোল্ডার তৈরি করতে পারবো। তারপর এটা কি, রিফ্রেশ এক্সপ্লোরার। যদি কখনো কোনো কিছু আপডেট না হয়, এখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের এটা রিফ্রেশ হয়ে যাবে। ওকে, এরপরে যেটা দেখা যাচ্ছে কলাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার। এটা করলে কি হবে, একবার খুলবে একবার বন্ধ হবে। ওকে, আমরা একটা ফোল্ডার তৈরি করে দেখি এখানে ফোল্ডার তৈরি হয় কিনা। ওকে, আমরা ফোল্ডার উপরে ক্লিক করছি, এখানে লিখে দিচ্ছি যে এক্সাম্পল ফোল্ডার। ওকে, এক্সাম্পল, এবং এন্টার চাপবো। আমাদের একটা ফোল্ডার হয়ে গেল। এটা সত্যিই ফোল্ডার হয়েছে কিনা একটু চেক করে আসি। আমরা এই যে যেটা কাজ করলাম এতক্ষণে, আমাদের কাজ শেষ। এটাকে এখন আমরা ছুঁড়ে ফেলে দেবো, এটা আমাদের এখন আর লাগবে না। ওকে, আমরা ফোল্ডারে আসি এবং দেখতে পাচ্ছি ক্লাস 3 মধ্যে এক্সাম্পল নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমরা এই যে ফাইল রয়েছে, নিউ ফাইল,
একদম বাইরে ক্লিক করা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই যে চারপাশে একটি ব্লু কালারে একটি আমরা দেখতে পাচ্ছি, বর্ডার দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমরা ফাইলে ক্লিক করব। এখন আমরা একটি ফাইল তৈরি করে ফেলি, এক্সাম্পল। এরপরে কি বলতেছে, এখানে দেখতেছেন আমাদের অলরেডি এক্সাম্পল নামে একটি ফোল্ডার রয়েছে, আমাদেরকে বলতেছে একটি ডিফারেন্স কিছু একটা নাম দিতে। ওকে, এক্সাম্পল আমরা এখানে ফাইল নাম দিই, FILE, ফাইল, এক্সাম্পল ফাইল। এরপর আমাদেরকে এক্সটেনশন দিতে হবে। আমরা কিন্তু এক্সটেনশন সম্পর্কে বিস্তারিত অনেক জেনেছি, এখন শুধু আমাদেরকে সেটা ব্যবহার করতে হবে। ওকে, এক্সাম্পল ফাইল ডট HTML, যেহেতু আমরা HTML ফাইল বানাবো, তাহলে আমরা কি লিখে দিব, ডট HTML। এখন এন্টার চাপবো এবং আমাদের ফাইল এক্সপ্লোরারটি ওপেন করব, দেখবো এখানে এক্সাম্পল ফাইল নামে একটি ফাইলও তৈরি হয়ে গেছে। এখানে আমরা এক্সাম্পল ফাইল ডট এইচটিএমএল এই যে এক্সটেনশন কেন দেখতে পাচ্ছি, যদি কারণটি জেনে থাকেন আপনারা ইয়েস বলবেন। এরপরে আজকে আপনারা পোস্টের মধ্যে জানাবেন, এবং সম্ভব হলে কোথায় গেলে আমরা মূলত এই এক্সটেনশনটি এনাবল করতে পারবো। আমরা অনেকেই অনেক কিছু জানি, স্ক্রিন রেকর্ড কিন্তু সকলেই করতে পারি। আপনারা সকলেই একটা করে স্ক্রিন রেকর্ড দেবেন, হয়তো বা 1 মিনিট সময় লাগবে। এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে এক্সটেনশন কিভাবে করা যায়, এটি বেসিক কম্পিউটারের একটি পার্ট। যদিও বেসিক কম্পিউটারের একটি পার্ট, যখন আমরা ওয়েব ডিজাইন নিয়ে শিখবো, ওয়েব ডিজাইন আমরা শিখতে যাব, আমাদের বেসিক কম্পিউটার জানতেই হবে এবং আমাদের কথা বলা জানা হবে। তো অবশ্যই আপনারা কি করবেন, এই 1 মিনিটের একটা স্ক্রিন রেকর্ড দেখি কয়জনে দিতে পারেন। আমাদের আমাদের যে হোমওয়ার্কের গ্রুপ রয়েছে, সেই হোমওয়ার্কের গ্রুপে এই বিষয়টি জানাবেন, দেখাবেন যে কিভাবে এক্সটেনশনটি দেখানো যায় এবং কিভাবে এক্সটেনশনটি হাইড করা যায়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আমরা যাব ফাইল এক্সপ্লোরার থেকে ভিউ অপশনে, এরপরে এখান থেকে আমরা ফাইল নেম এক্সটেনশন এটি হচ্ছে অন করে দিব। দ্যাটস ইট, হয়ে গেল। এরপরে আমরা আবারও ভিউতে যাব, হিডেন আইটেম এটিও আমরা অন করে রাখবো, আমাদের প্রয়োজন হতে পারে মাঝে মাঝে। ওকে, এই তো আমরা এক্সটেনশন খুঁজে পাইলাম। আমরা আরো একটি ফাইল তৈরি করব, এই ফাইলটি এক্সাম্পল ফোল্ডারের মধ্যে তৈরি করব। আমরা কি করে বুঝবো আমরা এক্সাম্পল ফোল্ডারের মধ্যে তৈরি করতেছি, দেখেন এপাশে যে অ্যাঙ্গেলটা আছে, এখন দেখতে পাচ্ছি ক্লাস 03, আমরা এই ফোল্ডারের মধ্যে আছি। এখন এই ফোল্ডারের নিচে দেখেন একটি, আমি একটু জুম করে নিই আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল অ্যারো নিচের দিকে আছে, তার মানে কি ক্লাস 3টি এখন ওপেন অবস্থায় আছে, বাট এক্সাম্পল নামে যে ফোল্ডারটি আছে সেটি হচ্ছে রাইট অ্যারো রয়েছে। যখন এটাতে ক্লিক করব তখন দেখবেন ডাউন অ্যারো হয়ে যাবে। ওকে, ডাউন অ্যারো হয়ে গেলে তখন দেখা যাবে আমাদের ব্লু রঙের যে একটি বর্ডার ছিল, সেই বর্ডারটি সম্পূর্ণ এলাকা জুড়ে নেই, শুধুমাত্র এক্সাম্পল ফোল্ডারের এলাকা জুড়ে এটি রয়েছে। তার মানে কি আপনি এখন এক্সাম্পল ফোল্ডারের মধ্যে আছেন। এখন যদি কোনো নতুন ফাইল তৈরি করি, আমি নিউ ফাইল, আমি এখানে নাম দিচ্ছি কিছু একটা। আচ্ছা, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যখন ডাউন এরো হবে এরপরে নিউ ফাইলে ক্লিক করব। এখন আমরা নাম দিব নিউ ডট এইচটিএমএল, এন্টার। এক্সাম্পলের মধ্যে একটি নতুন ফাইল রয়েছে, তার নাম হচ্ছে নিউ ডট এইচটিএমএল। আমরা দেখে আসি সঠিক জায়গা আমাদের সঠিক ফাইলটি তৈরি হয়েছে কিনা। ফাইলে এক্সপ্লোরার ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছি আগের ফাইলটি রয়েছে। এক্সাম্পলের মধ্যে ঢুকলে দেখতে পাচ্ছি নিউ ডট এইচটিএমএল, এই ফাইলটি এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা এই কয়েকটি কাজের মাধ্যম দিয়ে আমাদের ভিএস কোডের মধ্যে কিভাবে আমরা ফোল্ডার এবং ফাইলকে ম্যানেজ করব এটা আমরা শিখে গেলাম। এখন আমরা আমাদের কাজে আসবো, আমরা একটি নতুন ফাইল তৈরি করব, নাম দিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। আপনি চাইলে class3.html এটি লিখেও কাজ করতে পারেন। যখন আমরা 1 2 3 4 এই সব ক্লাসগুলো একসাথে কাজ করব, তখন আমরা এভাবে নামকরণ করতে পারি। বাট এটাকে আমি সাধারণত পছন্দ করি না। আমি পছন্দ করি যে ক্লাসটি হবে সেই ক্লাসের নামে একটি ফোল্ডার হবে, এবং সেই ফোল্ডারের মধ্যে আমার index.html যে ফাইলটি হবে সেটি হচ্ছে আমাদের মূল ফাইল। আমরা যখন একটা বই কিনি, বইয়ের প্রথম পাতাতে থাকে একটি সূচিপত্র, যেটাকে ইংরেজিতে বললে আসে কি, ইন্ডেক্স। আর ইন্ডেক্স ফাইলের মধ্যে সাধারণত সবকিছু ইন্ডেক্সিং করা হয়, মানে এটাই মূলত রুট ফাইল হিসাবে বিবেচিত হয় ব্রাউজারের কাছে। ওকে, আমরা index.html এর মধ্যে বেসিক একটি স্ট্রাকচার দ্বারা করাবো, সেটার জন্য কি করতে হবে, এক্সক্লেমেটরি সাইন এবং এন্টার। এটা করলে আমাদের বেসিক একটি ফাইল তৈরি হয়ে যাবে, বেসিক একটি স্ট্রাকচার তৈরি হবে। এখান থেকে আপনারা মেটা ট্যাগ আপনারা যে শিখেছেন, আহ, কি ফ্যাব আইকন, এই বিষয়গুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। আমরা আজকের টপিকের মধ্যে কি কি রয়েছে সেগুলো এখন আমরা এখানে আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রথম টপিকটা হচ্ছে ট্যাগ এবং অ্যাট্রিবিউট। কোনগুলা ট্যাগ এবং কোনগুলা অ্যাট্রিবিউট,
ইতিমধ্যে আমি বলেছি এইচটিএমএল মূলত কি বললাম? ও, আমরা ইতিমধ্যে বলেছি এইচটিএমএল মৌলিক বিষয় দুইটি। এইচটিএমএল এর মৌলিক বিষয় দুইটি, একটি হলো ট্যাগ, অপরটি হলো অ্যাট্রিবিউট। ওকে, আমি এখানে কমেন্ট করে দিই, কমেন্ট করে নিচ্ছি, এখানে বলে দিচ্ছি এইচটিএমএল এর মৌলিক বিষয় কয়টি? দুইটি, একটি হলো ট্যাগ আর একটি হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটস। আচ্ছা, কোনটাকে ট্যাগ বলে কোনটাকে অ্যাট্রিবিউট বলে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। ওকে, এখানে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগ নিয়ে ইতিমধ্যে আমরা বিগত কয়েকটি ক্লাসে কাজ করেছি। ট্যাগের মধ্যে সাধারণত বৈশিষ্ট্য কি? একটি অ্যাঙ্গেল থাকে, মানে দুইটি অ্যাঙ্গেলের মধ্যে কিছু একটা লেখা থাকে, এই মাঝখানে যা লেখা থাকে সেটাকেই বলা হয় ট্যাগ। মাঝখানে কি লেখা থাকে? ট্যাগ নেম থাকে। ওকে, এটাকে মূলত আমরা কি বলি? ওপেনিং ট্যাগ বলি। মূলত ট্যাগেরও দুইটি অপশন থাকে, এবার একটি হলো ওপেনিং পার্ট আর একটি হলো ক্লোজিং পার্ট। তাহলে এটাকে ক্লোজিং করতে হলে কি করতে হবে? সেম জিনিসটাকে আমাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পরে এর মাঝখানে আমাকে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? প্রথমটা হলো ওপেনিং পার্ট, পরেরটা হলো ক্লোজিং পার্ট। এই সম্পূর্ণ অংশকে বলা হয় ট্যাগ। আচ্ছা, এটা হলো এক টাইপের ট্যাগ। ওকে, কি টাইপের ট্যাগ সেটাও বলবো আমি। আমরা ধরলাম টাইপ 1, ট্যাগস টাইপ 1। তাহলে ট্যাগ সাধারণত আবার দুই টাইপের হয়, তো এই জন্য বলছি এটা হচ্ছে টাইপ 1 রাখলাম, যেটা ক্লোজিং পার্ট রয়েছে এরকম। আর এর মধ্যে মূলত যা কিছু রাখা হয়, মূলত এই ট্যাগ গুলো কেন ব্যবহার করা হয়? আমরা দেখি অনেকে গিফট করি, আপনার পছন্দের বন্ধুকে আপনি গিফট করতে পারেন। যেটা গিফট করেন না কেন সেটা কিন্তু সুন্দর একটি মোড়ক দিয়ে গিফট করে থাকেন, অথবা সুন্দর একটি র্যাপিং পেপার দিয়ে গিফট করে থাকেন। এই ট্যাগ গুলোকে অনেকেই র্যাপার বলে থাকে। মানে কি? আপনি এখানে কিছু একটা লিখে দিচ্ছেন যে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, এরকম একটি লেখা, এই লেখাটাকে আপনি এই ট্যাগ নেম দিয়ে র্যাপ করে দিলেন। আমি ট্যাগ নেম দিয়ে র্যাপ করলাম, তার মানে কি? আমি কি ট্যাগ দিয়ে র্যাপ করবো? আমি চাচ্ছি এখানে H1 দিয়ে র্যাপ করতে চাচ্ছি। ফাইন, H1 দিয়ে র্যাপ করে দিচ্ছি। H1 সেভ করি। সেভ করে যখন আমরা এই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করব, ব্রাউজারে কি কিছু দেখা যাবে? ইয়েস অর নো লিখে জানাবেন। অবশ্যই কিছু দেখা যাবে না। কারণ কি? আমরা এগুলো সম্পূর্ণ বিষয়গুলো লিখেছি কিসের মধ্যে? কমেন্টের মধ্যে। আমরা যদি এই কোডটিকে কপি করে আমরা বাইরে পেস্ট করে দেই, কমেন্টের বাইরে, তাহলে আমরা এই কোডটিকে বাইরেও দেখতে পাবো। হে হোয়াটসঅ্যাপ। ওকে, এটি অনেক বড় দেখা যাচ্ছে, রিজনটা কি? এখানে আমরা H1 নামে একটি ট্যাগ ব্যবহার করেছি। আমরা হেডিং ট্যাগের সম্পূর্ণ কাজ সকলেই জানি। আমরা পিছনের দিনে যা কিছু করব সবগুলাকে আমরা এক্সাম্পলের মধ্যে রাখবো, আমরা সবগুলাকে নতুন দিনে কাজের সাথে যুক্ত রাখবো, যার ফলে কি হবে? আমরা এই কোডগুলাকে কখনোই ভুলতে পারবো না বা ভুলতে পারবো না। ওকে, আমরা এইটাতে কি করলাম? একটি র্যাপিং ট্যাগ আমরা ব্যবহার করেছি, যে র্যাপিং ট্যাগের নামটা কি? H1। তাহলে আরেকটা কথা বললাম, আরো এক টাইপের ট্যাগ আছে, সেই ট্যাগটা কি আবার? তাহলে ট্যাগ টাইপ 2, মূলত এটাকে বলা হয় হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। নাম কি? সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগটা কি? মানে নিজেই নিজেকে মুড়িয়ে নেয়, যার জন্য আলাদা করে কোনো ক্লোজিং পার্টের প্রয়োজন হয় না। তার মানে কি? এখানে থাকে ট্যাগ নেম, ট্যাগ নেম থাকে, আর কোনো ক্লোজিং পার্ট থাকে না এখানে, এরকম আর থাকবে না, যেটাতে আমাদের আগের বার ছিল ট্যাগ নেম। এই পরে যে ক্লোজিং পার্টটুকু আছে, এই ক্লোজিং পার্টটুকু থাকবে না। এক্সট্রা বেনিফিট হিসাবে কি থাকতে পারে? এখানে একটি ফরওয়ার্ড স্ল্যাশ থাকতে পারে। এই ধরনের ট্যাগকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। এই যে মাঝখানে ট্যাগ নেম লিখতেছি, ট্যাগ নেমের কাছে সবসময় রিপ্লেস হবে বিভিন্ন ধরনের ট্যাগ। আমরা ইতিমধ্যে যেরকম শিখেছি ট্যাগ নেম গুলা কি কি, আমি ট্যাগ নেমে এখানে এক্সাম্পল লিখি। ট্যাগ নেম, আমরা ট্যাগ নেমে এক্সাম্পল বলতে গেলে প্যারাগ্রাফের জন্য পি, তারপরে H1, H2, H3, H4, H5, H6। আর কি কি শিখেছিলাম আমরা? HTML, তারপরে শিখেছিলাম হেড, বডি, টাইটেল। ওকে, অনেক ট্যাগের নাম লিখে ফেলেছি, এই সবগুলাকে বলা হয় হচ্ছে ট্যাগ নেম। আমরা যে যেখানে যেখানে ট্যাগ নেম লিখেছি সেখানে কি হবে? এইগুলার মধ্যে থেকে যে কোনো কিছু একটা দিয়ে রিপ্লেস হবে। এখন কথায় আসি এক্সাম্পলের ব্যাপার।
যে সেলফ ক্লোজিং ট্যাগের এক্সাম্পলটা কেমন হবে। আমরা কিছুক্ষণ পরেই এক্সাম্পলটি বুঝতে পারবো সেলফ ক্লোজিং ট্যাগের মধ্যে কোথায় কিভাবে এক্সাম্পলটি আসবে। আর অ্যাট্রিবিউটে কথায় আসি, অ্যাট্রিবিউটটা আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করার সময় বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে ওয়েট করতে হবে। থ্যাংক ইউ সবাইকে। এরপরে আসি আমরা বেসিক ফরম্যাটিং ট্যাগ। বেসিক ফরম্যাটিং ট্যাগ আমরা ইতিমধ্যে এইভাবে কাজ করে আসতেছি, যেমন এখানে হেডের মধ্যে আমরা এই কয়েকটি ট্যাগ রাখি, বডির মধ্যে আমরা এগুলো রাখি। বিশেষ করে কি আমরা কোনটা কার পিতা কোনটা কার সন্তান, এই যে হেডটাকে আমরা সাধারণত বলতে পারি বাবা, আর হেডের সন্তান কারা, এই হেডের পেটের মধ্যে এই হেড। আমরা এটাকে কিন্তু কিছুক্ষণ আগে পরিচিত হলাম কি নামে, র্যাপিং ট্যাগ। মনে আছে কিনা আমি এখানে একটি কমেন্ট করে বলি। ওকে, কমেন্ট করে দিচ্ছি এখানে। এন্ড এটাকে কি বললাম আমরা, র্যাপিং ট্যাগ। তাহলে এই যে হেড ট্যাগ দিয়ে আমরা সমস্ত হেড অংশের মধ্যে যা যা আছে এগুলোকে র্যাপ করে রাখলাম। এই হেড ট্যাগ দিয়ে যা কিছুকে র্যাপ করে রেখেছি সেগুলোকে বলা হয় হেডের চাইল্ড, মানে হেডের বাচ্চা। ঠিক আছে। তাহলে যার বাচ্চা যদি হয় চাইল্ড, তাহলে এই হেডটা মেয়েটার কি হবে, অবশ্যই প্যারেন্ট হবে বা অভিভাবক হবে, আমরা পিতাও বলতে পারি। ঠিক আছে। তাহলে এখান থেকে এই হেড এবং মেয়েটার মধ্যে সম্পর্ক কি হবে, পিতা এবং পুত্র। এই পিতা পুত্রের কথা শুনে আবার ক্লাস 5 এর পিতা পুত্রের অঙ্কের মধ্যে চলে যায় না, এখানে মোটামুটি এইচটিএমএল শিখেন তারপরে পিতা পুত্রের অঙ্কগুলো সমাধান করতে যায়। আমরা পিতা পুত্রের অঙ্ক সমাধান করার জন্য প্লাস মাইনাস বা আমরা এরকম অঙ্কেরও সূত্র আমরা লিখবো, সেটা অবশ্যই নেক্সটে লিখতে পারবো এবং লেখা আমরা শিখবো। অবশ্যই সেটাও আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি পার্ট হবে। ততক্ষণ পর্যন্ত আশায় থাকতে হবে। আমরা যাচ্ছি এখানে বেসিক ফরম্যাটিং ট্যাগটা আমরা কাজের ক্ষেত্রে এটা বুঝে নিচ্ছি। এইচটিএমএল লিস্ট, আমরা লিস্টের ব্যাপারে যদি আসি, খুবই মজার একটি ব্যাপার। আপনি যখন প্রোগ্রামার ছিলেন না তখন আপনার বাবা যদি আপনাকে বাজার করতে বলে, আপনি হাতে একটি লম্বা লিস্ট নিচ্ছেন এবং সবগুলা বাজারের তালিকা করতেছেন, যে আমার বাজারের কি কি লাগবে, আলু বেগুন পটল, আর কি কি বা খান আপনি, আমি জানি না, আপনারা অনেক ধরনের লিস্ট করতে পারেন। সেটা কোথায় করতেন, একটি লম্বা বাজারের খাতায় করতে পারেন। আবার দেখা যায় যারা আহ, মুদিখানা দোকানদারি করে ওদের কাছে একটি লম্বা কাগজ থাকে, যেটাকে ইনভয়েস বলা যেতে পারে, বাট সেখানে শুধু একটা সিল মারা থাকে, ওখানে অনেকগুলা লিস্ট করে। আপনি এই এই নিলেন, আপনার এটা প্রাইস এরকম এরকম ভাবে আপনি তালিকা করেন। এতদিন আপনি খাতা কলমে করতেন, আর এখন আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে লিস্ট করবেন। এইচটিএমএল সিএসএস দিয়ে লিস্ট করবো কি করে, এইচটিএমএল সিএসএস ব্যবহার করে কি লিস্ট করা যায়? অবশ্যই করা যায়। এখন পর্যন্ত আমরা এখানে তেমন কিছুই রাখিনি, এখন আমরা লিস্ট করব। হে হোয়াটসঅ্যাপ না দিয়ে এখানে আমরা শপিং লিস্ট দিই, মানে আমাদের টাইটেলটা কি হবে, শপিং লিস্ট। ওকে, শপিং লিস্ট। ওকে, সেভ করলাম। দেখা যাবে এখানে রিফ্রেশ করলে শপিং লিস্ট দেখা যাবে। এখানে আমরা লিস্ট করব। তো আমরা প্রথমত লিস্ট করার আগে এইচটিএমএল এর দুই টাইপের লিস্ট আছে, সেটা আগে আমাদের পরিচিত হতে হবে। এইচটিএমএল লিস্ট রয়েছে কয় টাইপের, দুই টাইপের। আচ্ছা, টাইপ অফ লিস্ট, মাঝখানে এইচটিএমএল টি উল্লেখ করে রাখি আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই টাইপ অফ লিস্টের মধ্যে মূলত কয় ধরনের হয়, এটা টাইপ হয় হচ্ছে দুই ধরনের। আমরা যদি এক নাম্বারকে ধরি, এক নাম্বার লিস্ট হচ্ছে আন অর্ডার লিস্ট। এরপরে দুই নাম্বারটা কি, অর্ডার লিস্ট। এখান থেকে আমরা একটু বিশ্লেষণ করব। আমি যদি এইটাকে ট্যাগ নেম বিবেচনা করি, আনঅর্ডার্ড লিস্ট, দেখেন তো কত বড় এই ট্যাগের নামটা হয়। ট্যাগের নামটা হবে এরকম, এরকম হবে ট্যাগের নাম। এত বড় ট্যাগের নাম হলে কেমন হয়ে যায়, তো এটাকে সহজ করার জন্য আমরা একটু বিশ্লেষণ করব। দুইটা শব্দ থেকে প্রথম লেটার গুলো আমরা নিব। তাহলে এটার জন্য কি হবে, ইউ, এবং এল এর জন্য এল। ঠিক আছে। এবং একই ভাবে অর্ডার লিস্টটাকে যদি আমরা করি, কি নাম হবে, সবাই লিখে ফেলেন। ফার্স্ট ওয়ার্ডের জন্য ও এবং সেকেন্ড ওয়ার্ডের জন্য এল। ঠিক আছে। এই তো, তাহলে আমরা দুইটা ট্যাগ নেম কিন্তু পেয়ে গেলাম। এই ইউএল একটা হচ্ছে ট্যাগ নেম এবং ও এল একটা হচ্ছে ট্যাগ নেম, আমরা দুটাই ব্যবহার করে দেখব। ঠিক আছে, এখন আমরা এই আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউ এবং এল লিখলাম। এটি একটি র্যাপিং ট্যাগ, তাহলে এটাকে আমাকে র্যাপ করে দিতে হবে। ওকে, এটাকে ক্লোজিং ট্যাগ রাখলাম এবং এল ক্লোজিং পার্টে কি হবে, ইউ এলটাই হবে। আমরা এখানে লিখে লাভ হবে না, আমরা কমেন্টের বাইরে লিখবো। কমেন্টের বাইরে লিখলাম।
সরি। এখন যদি এটাকে সেভ করি, ব্রাউজারে তেমন কিছুই আমরা পাবো না, কারণ এর মধ্যে কোনো আইটেম নেই। আপনাকে যদি কোনো একটা লিস্ট দেওয়া হয় এবং সেই লিস্টটি ব্ল্যাঙ্ক লিস্ট, সেই লিস্টটা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। লিস্টের মধ্যে অন্তত কিছু না কিছু আইটেম থাকতে হবে। আমরা কি বললাম মাত্র? লিস্টের মধ্যে আইটেম থাকতে হবে। তাহলে লিস্টের মধ্যে আর কি কি থাকে? লিস্টের মধ্যে থাকে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম এটাও একটা ট্যাগ নেম। তাহলে এটাকে আমরা একটু বিশ্লেষণ করব। এটার নাম কি হবে? ফার্স্ট লেটার এল, সেকেন্ড লেটার আই। ঠিক আছে, তাহলে এটাও একটা ট্যাগ নেম হবে এল আই। ইউএল মূলত আমাদের বিশাল একটি ফর্দ বা কাগজ, তার মধ্যে প্রত্যেকটি আইটেম যদি আমি লিখতে যাই, সেটার জন্য কি করতে হবে? এল আই নামে আমাদের একটি র্যাপিং ট্যাগ রয়েছে, সেটি ব্যবহার করতে হবে। এল আই মূলত লিস্ট আইটেমকে বোঝানো হয়। প্রথমে আমি ব্যবহার করব আমের সময়, আম না লিখলে হয়? আম, আম। ওকে, সেভ করলাম। আমি একটু বাংলিশ লিখলাম, মজা নেবেন সকলে ইনশাল্লাহ। এখন আমি এটাকে সেভ করি, সেভ করে দেখি আমাদের তালিকা আসলো কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে আম নামে একটি তালিকা চলে আসছে। আর কি রয়েছে? আমরা এটাকে ডুপ্লিকেট করব, কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা এখানে পরের লাইনে বসিয়ে দেব। এটাকে কি দিব? লিচি। সেভ করি, চলে আসছে। এখন আমি আরো কিছু লিখবো। আমরা মূলত এতে কাঁচা বাজার লিস্ট করি। কাঁচা বাজার লিস্ট করলে একটু বেশি মজা পাবো আমরা। যেমন হতে পারে কি, একটা লিস্টের আইটেম আপনারা লিখে দেন তো, দেখি আপনাদের কি কি আসে। আপনারা কিছু সবজির নাম লিখে দেন মিটে, আমি সেখান থেকে নিয়ে নিয়ে এক এক করে লিখে দিব। আলু, ওকে, আলু। তারপরে কি? বেগুন, ওকে, বেগুন। তারপরে পটল, ওকে। পেঁয়াজ, অনেক দামি জিনিস ভাইয়া, পেঁয়াজ। আর কি রয়েছে? ঢেঁড়স। ঢেঁড়স বানানটা কি হবে? ঢেঁড়স, ওকে। আর কি? রসুন, ওকে। আচ্ছা, ছেলেরা বাজার করে, মেয়েরা রান্না করে না? এখানে যত ইয়া করতেছেন, মানে আপনারা যারা আহ বাজারে তালিকা দিচ্ছেন, সকলেই ছেলেরা দিচ্ছেন। এখানে যারা আছেন, মেয়ে বা মহিলা যারা আছেন, তারা কি রান্না করেন না? এনিওয়ে, আমরা অনেকগুলা লিস্ট করে ফেলেছি। মিষ্টি কুমড়া, ওকে। মিষ্টি কুমড়া খুব পছন্দের একটি খাবার, লিখে দিলাম। আমরা আপাতত এই কয়েকটি লিস্ট করি, আরো লিস্ট করতে হবে। জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছি আলু, বেগুন, পটল, পেঁয়াজ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, অনেকগুলা লিস্ট আমাদের এখানে হয়ে গেল। আমরা যদি আরো সহজভাবে বুঝতে চাই, এটাকে রেখে দিলাম। আমরা আরো একটি লিস্ট করব। তো এই জিনিসটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আমরা চাচ্ছি এখানে আমাদের ক্লাসের প্রথম 5 জনের তালিকা আমরা করব। তাহলে প্রথমত ইউএল। ইউএল এর মধ্যে কি দিব? এল আই। এল আই এর মধ্যে প্রথম নামটা দিতে পারি আমি কাদের গণি, কাদের গণি। এরপরে দ্বিতীয় যে হবে সে হতে পারে আহসান হাবিব। আচ্ছা, তারপর কি আছে? এখানে দেখতে পাচ্ছি তারেক ভাইয়া আছেন। নাম কি হবে? তারেক হাসান। এরপরে রয়েছে মাহমুদ, মাহমুদ। আচ্ছা, মাহমুদুল হাসান, এটাকেও হাসানি দিয়ে রাখি। এরপরে রয়েছে মনিরুজ্জামান। আচ্ছা, আমরা বেশ কয়েকটি নাম দিলাম। আমরা এখানে 5 জনের নাম লিখলাম। 5 জন কাদের নাম লিখলাম? এখানে আমরা লিখলাম টপ 5 স্টুডেন্ট অফ দিস ক্লাস। সেভ করি, রিফ্রেশ করলাম, টপ 5 স্টুডেন্ট অফ দিস ক্লাস। এখানে কাদের গনি, আহসান হাবিব, তারেক হাসান, মাহমুদুল হাসান, মনিরুজ্জামান, 5 জন আসলো। কিন্তু এখানে কারোরই কোনো ক্রম লেখা হয়নি। মানে এখানে 1 নাম্বার কে হবে, 2 নাম্বার কে হবে, 3 নাম্বার কে, এরকম কোনো ক্রম আমরা দেইনি। আমি ইচ্ছা করলে এটাকে নিচে দেব, বা তারেক হাসানকে সবার উপরে দেব। আমি যখন তখন এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটাতে কোনো মামলা থাকবে না। মানে আমরা কাউকেই আমরা সেভাবে মূল্যায়ন করিনি, সবাইকে সম মূল্যায়ন করেছি আমরা। এটা একটা সিস্টেম হইতে পারে যে টপ 5 যারা আছে সবাইকে আমরা সমানভাবে মূল্যায়ন করব। বাট এমন যদি হয়, তারেক হচ্ছে 1 নাম্বার, আহসান হাবিব 2 নাম্বার, এভাবে যদি আমরা করতে চাই, সেটাকে বলা হবে অর্ডার লিস্ট। প্রথমটা আমরা এতক্ষণ যেটা করলাম আনঅর্ডার লিস্ট, ইচ্ছা মতো আমরা অর্ডার করতে পারবো, এটাতে কোনো অর্ডার ব্যবহার করা হয়নি। আর অর্ডার লিস্ট কোনগুলা? সাধারণত সেটাকে ক্রম বিন্যাস করা হয়
1 2 3 4 5 অথবা ক খ গ ঘ অথবা এ বি সি ডি এভাবে। ওকে, তাহলে এটাকে যখন আমরা এই সিম্পল জিনিসটাকে যখন আমরা অর্ডার লিস্টে পরিণত করতে যাব, আমাদের শুধুমাত্র এই লিস্টের টাইপটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? ইউএল থেকে ও এল বানিয়ে দিতে হবে। ও এল মানে কি? অর্ডার লিস্ট। ওকে, আমরা সিম্পল ও এল বানিয়ে দিলাম। এখন আমরা সেভ করব। সেভ করলে দেখা যাবে আমার ব্রাউজার সে নিজে পড়ে নেবে কাকে 1 নম্বর দেওয়া দরকার, 2 3 4 5 এভাবে দিবে। আমি চাইলে এইরকম করে লিস্ট করে হাজার হাজার লিস্ট করে ফেলতে পারি, একটি ক্রমও ভুল হবে না। আমরা সাধারণত 50টা লিস্ট করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। দেখা যাচ্ছে কি আমরা 50-এর পরে 56 দিয়ে ফেলতেছি, এরকম ভুল আমাদের হয়ে থাকে। আমাদের না হলেও আমাদের পিচ্ছি যদি ভাতিজা বা ছেলে থাকে কারো, তাদের কিন্তু অবশ্যই এরকম ভুল আহ সবসময় পান। পিচ্ছিদেরকে যখন গুনতে বলা যায় 1 থেকে 10 পর্যন্ত গোনো বাবা, সে কিভাবে গোনে? 1 2 3 5 6 7 9 10 এরকম। আবার অনেক সময় ছোটবেলায় আমরা লুকোচুরি খেলেছি, দেখা যেত 50 পর্যন্ত আমাদের লুকিয়ে গুনে আসতে হবে, গণনা করে আসতে হবে। সেই সময় কি করতাম আমরা? 1 2 3 4 5 6, তারপরে আমরা 49 50 বলে চলে আসতাম, আমরা চোর খুঁজতে চলে আসলাম। এই ব্যাপারগুলো খুব মেমোরেবল ছিল। আমরা বিষয়গুলো এখনো মনে করলে হাসি পায়, মজা পাই আমরা। তো এই যে গণনার সময় যে আমাদের ভুল করে ফেলি, এই ভুলগুলো আমাদের হইলেও ব্রাউজার কিন্তু গণনা করতে ভুল করবে না। সুতরাং আমরা এইভাবে আমরা সুন্দরভাবে অর্ডার লিস্ট করতে পারি। এখন বিষয় হচ্ছে কি, আমরা অর্ডার লিস্ট 1 থেকে 5 পর্যন্ত করতেছি, বাট আপনার মনে হতে পারে আমি 1 থেকে করব না, এ বি সি ডি এভাবে করব। এখন আমরা এখানে আমরা কি করতে চাচ্ছি, এই অর্ডার লিস্ট যেটা আছে সেটাকে আমরা কিছুটা প্রভাবিত করতে যাচ্ছি। যারা কেমিস্ট্রিতে পড়েছেন বা ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়েছেন, প্রভাবিত সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন আপনারা। যে আপনি সোজা রাস্তায় হাঁটতেছেন, আপনাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে কিনার দিয়ে হাঁটতে বাধ্য করা হলো, এটাই মূলত প্রভাবিত করা। তো ও এল এটার মাধ্যমে দিয়ে কি হচ্ছে, আমাদের সামনে একটি অর্ডার লিস্ট দিচ্ছে, যেটা বাই ডিফল্ট 1 2 3 4 5 এভাবে লিস্ট আউট হচ্ছে। বাট আপনি যদি চান যে এটা এরকম ভাবে লিস্ট আউট না হয়ে এ বি সি ডি এভাবে লিস্ট আউট হোক, তার মানে কি হলো, রাস্তা দিয়ে তাকে হাঁটতে দিচ্ছে না, তাকে রাস্তা থেকে নিচে নেমে রাস্তা কিনারে তাকে হাঁটতে বাধ্য করতেছেন। এটাই মূলত প্রভাবিত করা। ট্যাগ যে সাধারণত আমরা অনেক বিষয়গুলাই আমরা এস্টিমেল গুলা সুন্দরভাবে ফরম্যাটিং করে আমাদের সামনে প্রেজেন্ট করি। আর অ্যাট্রিবিউট দিয়ে কি করা হয়, এই ট্যাগ গুলোকে প্রভাবিত করা হয় বিভিন্ন ক্ষেত্রে। আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে অর্ডার লিস্টটাকে আমরা প্রভাবিত করে অন্য একটি ফরম্যাটে নিয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব? টাইপ লিখব। এই টাইপটা মূলত একটি অ্যাট্রিবিউট। টাইপে পরে এটি সমান সমান দিব। আমরা কি টাইপে করতে যাচ্ছি, আমরা একটি কোটেশন দিব। কোটেশন মধ্যে যখন আমরা এ দিব, তার মানে কি এটা টাইপ হবে এ বি সি ডি এরকম। সেভ করি। সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখা যাবে এ বি সি ডি ই এরকম চলে আসলো। আচ্ছা, আপনি এখানে বড় হাতের এ দিয়ে দেখেন তো কি ঘটে। রিফ্রেশ করি, দেখেন বড় হাতের এ বি সি ডি চলে আসছে। এরপরে দেখেন এখানে যখন আই দিব, তখন হবে কি, আমরা রোমান সংখ্যার সাথে কিন্তু সকলেই পরিচিত। এখন এটা রোমান সংখ্যায় পরিণত হয়ে যাবে। 1 2 3 4 5। আপনি রোমান সংখ্যা যখন বড় হাতে চাচ্ছেন, তাহলে বড় হাতের আই দিবেন। তাহলে দেখা গেল সবকিছু বড় হাতের রোমান সংখ্যায় আমাদেরকে দেখা যাবে। আরো কি কি হইতে পারে, আমরা এখানে যদি দেখি, আমরা আরবি গুলো ব্যবহার করতে পারবো। আরো বেশ কিছু টাইপ রয়েছে। এই টাইপ গুলো নিয়ে আমি একটি পোস্টে করে দিব, যেখান থেকে আপনারা সকলে এই টাইপ গুলো নিয়ে আহ, বাসায় প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এখন বিষয় হচ্ছে কি, আমি এখানে রোমান সংখ্যায় ব্যবহার করব, সরি আমরা এখানে এবিসিডি ব্যবহার করব। তাহলে প্রভাবিত করলাম অ্যাট্রিবিউট দিয়ে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? এখন এই বিষয়টি চলে আসলো, অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি। অ্যাট্রিবিউট কিন্তু আমরা ওপেনিং ট্যাগের মধ্যে লিখেছি, ক্লোজিং ট্যাগের মধ্যে লিখিনি। এটা ছিল আমাদের প্রথম আলোচনা। অ্যাট্রিবিউট এই জিনিসটার সাথে পরিচিত হতে গেলে আমাদের এই পর্যন্ত দেরি করতে হইলো। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে লেখা হয়। ওকে, অ্যাট্রিবিউট লিখবো এখন এইখানে, আমরা অ্যাট্রিবিউট লিখবো, আমরা এখানে এখানে লিখে ফেলি অ্যাট্রিবিউট। মূলত ওপেনিং ট্যাগ থাকে, ট্যাগ নেম, এবং অ্যাট্রিবিউট থাকে এখানে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট নেম সমান সমান দিতে হয়। তারপরে কোটেশন থাকে, কোটেশনের মধ্যে এটিটিআর ভ্যালু, অ্যাট্রিবিউটের শর্টকাট বলতে পারি এটিটিআর অফ ভ্যালু। এরপরে ক্লোজিং পার্ট থাকলে থাকবে, না থাকলে না থাকবে। যেমন যখন থাকবে তখন হচ্ছে এরকম থাকবে, ট্যাগ নেম, সরি ট্যাগ নেম,
আর যখন আমরা ক্লোজিং ট্যাগ থাকবে না, যেটা সেলফ ক্লোজিং ট্যাগ হবে, সেক্ষেত্রে কি হবে, এখানে একটি ক্লোজিং পার্ট থাকবে। এই তো, এভাবে মূলত আমাদের অ্যাট্রিবিউট নেম এবং ট্যাগ নেম ব্যবহার করতে হয়। অ্যাট্রিবিউটের সমস্যা আশা করি সকলেই বুঝতে পেরেছেন। হয় আমরা আরো অনেক অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে যাব। তখন আমাদের মধ্যে আর কোনো রকমের সন্দেহান থাকবে না। আমরা অ্যাট্রিবিউটের আরো একটি ব্যবহার জানবো এখনই। আমরা রিফ্রেশ করলাম, আমরা এখানে টাইপ আবার 1 2 3 করে দিচ্ছি। ওয়ান, তার মানে কি 1 2 3 4 5। ওকে, এখন আমি চাচ্ছি এই লিস্টটা শুরু হবে 50 থেকে, তাহলে কি হবে, এখানে আমরা স্টার্ট, স্টার্ট একটি অ্যাট্রিবিউটের নাম, সমান সমান দিয়ে এখানে বলে দেব 50 থেকে তুমি গণনা করা শুরু করো। এখন রিফ্রেশ করলে কি হবে, 50 51 এরকম হবে। 50 51 52 53 54 আমরা দেখতে পেলাম এখান থেকে এরকম ভাবে কাজ করলো। এখানে 50 থেকে হওয়া আমাদের কাছে ভালো দেখাচ্ছে না, আমরা এখানে কি করতে পারি, 51 ব্যবহার করতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন 51 থেকে আমাদের এখানে গণনা হচ্ছে। যদিও আমাদের লিস্ট সম্পূর্ণ মিলেই 5টি, আমাদের গণনা করতে করতে কত চলে আসছে, 55 হয়ে গেছে। এখন আপনি লুকোচুরি খেলার মতো করে চোর ধরতে ব্যস্ত হয়ে যান। ওকে, আমরা নেক্সট টপিকে চলে আসি। এরপরে চলে আসবো, আমরা লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, ইমেজেস নিয়ে আলোচনা করব। ইমেজেস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটি ইমেজ কিন্তু প্রয়োজন হবে। তো তাহলে আমরা একটি ইমেজ আমরা সার্চ করে নিই। আমরা গুগলে সার্চ করব ওয়ান অর স্টাডি, সার্চ করতেছি এবং সেখান থেকে আমরা ইমেজে যাব। আমরা এই যে লোগোটা আছে, আমরা লোগোটা এখান থেকে নিব। আমরা এটাও নিতে পারি, এটাও সুন্দর একটি লোগো হবে আশা করা যায়। ওকে, আমরা এটাকে সেভ করব। ওপেন ইমেজেস, নিউ ট্যাব, সেভ ইমেজ অ্যাজ। আমরা সেভ করব কোথায়, আমাদের কম্পিউটারে। আমরা যেখানে ক্লাস 3 রেখেছিলাম, এখানে আমরা কাজ করতেছি, এখানে আমরা লোগো লিখে সার্চ সেভ করব, লোগো সেভ। এই তো ডাউনলোড করে ফেললাম আমাদের ফাইলের মধ্যে একটি ইমেজ। কোন ফাইলের মধ্যে, যেখানে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, সেখানে আমরা রাখলাম লোগো ডট পিএনজি। ওকে, এখন আমরা আমাদের ফাইল ফাইল থেকে ইমেজটি এখানে আমরা দেখাবো। ইমেজ দেখানোর জন্য আমাদেরকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগের নাম হলো ইমেজ ট্যাগ, IM। এটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ, তার মানে কি আমাদের জন্য এই ক্লোজিং পার্টটুকু লাগবে না। ঠিক আছে, ওকে, ক্লোজিং পার্ট না লাগলেও আমরা এখানে কাজ করব। IMG, এন্টার চাপি, দেখেন এখানে কয়েকটি অ্যাট্রিবিউট চলে আসলো। অ্যাট্রিবিউট, প্রথম অ্যাট্রিবিউটের নাম কি, SRC। আপনার কাছে নাও আসতে পারে, ধরে নিয়ে আপনার কাছে আসেনি, তাহলে আমি এটা প্রথম থেকে শুরু করি। এটা কি হবে, IMG। ওকে, সেলফ ক্লোজিং ট্যাগ শেষে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে রাখলাম। এখানে সেভ করলে কিছুই আসবে না। আমরা যদি সেভ করি, ইমেজের বালাও মানে কিছু দেখতে পারবো না ইমেজের আমরা। তো ইমেজকে এখন দেখানোর জন্য আমাদের কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, আমাদেরকে এই ট্যাগটাকে প্রভাবিত করতে হবে। প্রথমটা হলো সোর্স, SRC, অর্থাৎ আমি কোন ইমেজটি দেখাতে যাচ্ছি, এটার সোর্স কোথা থেকে আসবে। সোর্স দিলাম, সোর্স হচ্ছে আমাদের ফাইলের নাম, লোগো ডট পিএনজি, লোগো ডট পিএনজি। সেভ করি। সেভ করার পর যখন আমরা রিফ্রেশ করব, আশা করা যায় লোগোটি এখন এখানে দেখতে পারবো, বাট বিশাল আকারে দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি না এত বড় করে দেখাতে, এত বড় করে দেখাতে গেলে আমরা আমাদের স্ক্রিনে অনেক অংশ বাইরে চলে যাচ্ছে, যেটা অনেক বাজে দেখাচ্ছে। আমরা রিসাইজ করে ফেলতে পারি। রিসাইজ করার জন্য আমাদের বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে, যেমন আমরা উইড নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, WIDTH, সরি, WIDTH। এরপরে আমরা এখানে উইড দিয়ে দেবো কি, 100%। পার্সেন্ট মানে কি, আমার যতটুকু আমার ডিসপ্লে উইড রয়েছে ততটুকু। সেভ করি, দেখেন এখন কিন্তু 100% হয়ে গেল। 100% হয়েছে কিনা বুঝতে পারবেন না, আমি আবারও এটা আগের মতো করে রাখি। সেভ করব, সেভ করার পর দেখবেন নিচে একটি স্ক্রল বার দেখা যাবে, তার মানে কি আমার যে উইড রয়েছে ডিসপ্লে তার থেকে বেশি হয়ে যাচ্ছে আমাদের ইমেজের সাইজ। দেখতে পাচ্ছেন স্ক্রল বারটি এখন দেখা যাচ্ছে। আর যখন আমরা 100% ব্যবহার করব, তখন কি ঘটবে, আমাদের নিচে স্ক্রল বারটি আর থাকবে না। দেখেন স্ক্রল বারটি থাকলো না। এখন আমরা আরো সাইজ কমিয়ে দেব, 50% করে দিব। দেখা যাবে আমাদের ঠিক মধ্যবর্তী সময় মানে অর্ধেক হয়ে যাবে আর কি লোগোটি। সেভ করলাম, অর্ধেক হয়ে গেল। আমরা এইভাবে উইড ব্যবহার করতে পারি। আমরা এখন হাইটও ব্যবহার করতে পারি। যখন আমরা উইড দিব, হাইট দিব না, তখন বাই ডিফল্ট ভাবে যে রেশিওটা হওয়া দরকার, যতটুকু তার হাইট দেওয়া দরকার, অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট আমরা যখন ফোর্স করব হাইটের ব্যাপারটা, HEIGHT, এটাও একটা অ্যাট্রিবিউট। এর মধ্যে যখন আমরা ফোর্স করব যে কত হতে পারে, 70%। ওকে,
সেভ করি, সেভ করে রিফ্রেশ করলে দেখা যাবে এই লোগোটি একটু চ্যাপ্টা হয়ে গেছে বা অনেক রকম বিকৃত হইতে পারে। আমরা শুধুমাত্র পার্সেন্টেজ দেয়, এখানে আমরা আরো অনেক ধরনের ইউনিট ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে ব্যবহার করছি 100 পিক্সেল, PX ফর পিক্সেল। সেভ করছি, দেখেন লোগোটি একদম চ্যাপ্টা হয়ে গেল। এভাবে আমরা অনেক আকাম করতে পারি। আমরা শেখার সময় এরকম করে আমরা আকাম করে করে শিখবো। তো ইমেজ যখন আমরা ব্যবহার করব, ইমেজের সময় ম্যান্ডেটরি কিছু আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে SRC, মানে সোর্স। যখন আমরা মাউসটা এখানে নিয়ে আসবো, এখানে আপনি SRC সম্পর্কে বিস্তারিত আপনাকে পড়তে বলা হবে বা পড়তে শুরু করে দেওয়া হবে। এখান থেকে পড়েও আপনি বিস্তারিত জানতে পারবেন। SRC দিলাম, সোর্স থেকে যখন ইমেজটি খুঁজে পেলো। আর এখানে যখন কোনো কিছু ভুল হবে, যেমন আমি PNGS দিলাম, আমি ইচ্ছা করে ভুল একটি তথ্য দিলাম, সেভ করব, এখন কিন্তু আর লোগোটি দেখা যাবে না। তো যখন আমাদের কোনো একটি ভুলের কারণে বা সার্ভারের কারণে যখন আমাদের লোগোটি দেখা যাবে না, তখন আমাদের তো বোঝানো দরকার মূলত এখানে কিসের ছবি ছিল, এটাকে কিভাবে ব্যবহার করা হয়। আমরা স্বাভাবিকভাবে আমরা যদি বলি যে আমার হাতে অপশন রয়েছে দুটি, ফার্স্ট অপশন হচ্ছে আমি এখানে যাব, আর অল্টারনেটিভ অপশন হচ্ছে আমি অমুক জায়গায় যাব, মানে AB অল্টারনেটিভ সিস্টেম একটা থাকা। অল্টারনেটিভকে আমরা শর্টকাট বলতে পারি ALT, অল্টার। এরপরে সমান সমান অল্টারনেটিভের মধ্যে বলে দিব যে লোগো অফ 1 আওয়ার স্টাডি। ওকে, সেভ করে নিচ্ছি। সেভ করলে এখন দেখেন যখন ছবিটি লোড হবে না, তখন দেখা যাবে লোগো অফ 1 আওয়ার স্টাডি। এই লেখাটি দেখে আমরা বুঝতে পারতেছি এখানে মূলত 1 আওয়ার স্টাডির একটি লোগো ছিল। আর যখন লোগোটি সঠিকভাবে খুঁজে পাবে বা ইমেজটি সঠিকভাবে খুঁজে পাবে, তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। বোঝাতে পারলাম আশা করি। এরপরে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেখানেও ফিক্স করার ট্রাই করবো। শুধুমাত্র আমাদের কম্পিউটার সেট করার পরে যে আমরা ইমেজ দেখাতে পারবো তা কিন্তু না। আমরা চাইলে বাইরে থেকে ওই ইমেজগুলো সরাসরি দেখাতে পারি। যেমন আমরা একটি লোগো নিয়ে আসি, অন্য একটি, যেমন এই যে 1 আওয়ার স্টাডি রয়েছে, আমরা এই লোগোটি নিয়ে আসবো। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা একটি লিংক নিলাম। এটা না থাক, আমরা একটি ছবি নিব, ওয়েট। আমাদের যে কোরআন শিক্ষার একটি ইয়া ছিল, সেখান থেকে আমরা একটি ছবি নিচ্ছি। কপি ইমেজ, কপি লিংক অ্যাড্রেস, অথবা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, যে কোনো একটা করতে পারি। নতুন ট্যাবে ওপেন করলাম, ওপেন করার পরে এই যে ইউআরএলটি আছে, ইউআরএলটি আমি কপি করে নিব। কপি করে নিলাম, আমি কনফার্ম করবো এই ইউআরএল এ ঢুকলে কি আমরা আসলে ছবি পাবো কিনা। হ্যাঁ, পাচ্ছি ছবিটি। এখন আমরা নতুন একটি ইমেজ নেব, IMG। SRC এর মধ্যে আমরা সম্পূর্ণ লিঙ্কটাকে পেস্ট করে দিব। আর এটা হলো ইউটিউব থাম্বনাইলস। ওকে, সেভ করলাম। সেভ করে যখন আমরা এটা রিফ্রেশ করব, দেখা যাবে নিচে কিন্তু সেই ছবিটি চলে আসছে, পাশাপাশি চলে আসছে আর কি। এখান থেকে আমরা সঠিকভাবে অনেকভাবে আমরা কাজ করতে পারবো। ওকে, আমরা ছবি নিয়ে কাজ করলাম। ছবির পর কি রয়েছে, HTML ফাইল প্যাথ। কথা বলতে গেলে এই মুহূর্তে আপনারা একটু হজবরল, মানে আপনাদের মধ্যে একটা জগা খিচুড়ি পাকা হবে, আপনারা এই মুহূর্তে বুঝতে পারবেন না। এরপর যেটি রয়েছে HTML লিঙ্কস, লিঙ্কসটা নিয়ে আমি আলোচনা করব। আর ফাইল প্যাথটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এটাও অনেক মজার মজার কিছু আমি উদাহরণ সাজিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ফাইল প্যাথ নিয়ে আমরা কাজ করার সময় এগুলো ব্যবহার করব। এখন আমরা HTML লিঙ্কস নিয়ে একটু কাজ করি। আমরা চলে আসতেছি example.com। example.com এই ওয়েবসাইট একটি ইউআরএল এবং সিম্পল একটি ওয়েবসাইট। এখানে যখন আসবো, এখানে অনেক কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে হেডিং 1, এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে এবং সবশেষে একটি লিংক রয়েছে। এখানে ক্লিক করলে কি হচ্ছে, আমাকে অন্য কোনো ওয়েবসাইটে এটা নিয়ে যাচ্ছে। মানে এর সাথে ওর একটি রেফারেন্স রয়েছে, এর সাথে ওই ওয়েবসাইটে একটি লিংক আপ করা রয়েছে। তো আমরাও এরকম একটি কাজ করতে পারি, যেখান থেকে ক্লিক করলে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে, অথবা আমাদের অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা আমাদের নিজস্ব ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে নিয়ে যাবে। এটা আমরা করতে পারি। তো লিঙ্ক কাজ করার জন্য মূলত যেটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, আমরা যদি অ্যাঙ্কর, ANCHOR, অ্যাঙ্করকে শর্ট করি তাহলে ফার্স্ট লেটার আসে A। এই ট্যাগের নাম হচ্ছে A ট্যাগ। ওকে, এটা হচ্ছে র্যাপিং ট্যাগ। র্যাপিং ট্যাগকে আমাদের অবশ্যই ক্লোজিং করতে হয়। ওকে, ক্লোজিং করলাম। ক্লোজিং করার পরে মাঝখানে আমাদের কি হবে, আমরা এখানে বলেছিলাম কিনা মনে নেই, যে ট্যাগ নেমে মাঝখানে কি থাকে, এটাকে কি বলে। এটা তো ট্যাগ নেম। তারপরে এই যে দুইটা ট্যাগের মাঝখানে র্যাপিং অপশনের মধ্যে কি থাকে, যেখানে মাঝখানে থাকবে, সেটা হলো ট্যাগ ভ্যালু বলতে পারি। এর মধ্যে যা কিছু থাকবে সেগুলো এক একটা ভ্যালু।
অথবা এটাকে বলা হয় ট্যাগ কন্টেন্ট। হ্যাঁ, ট্যাগ কন্টেন্ট। যেমন আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম যে আমাদের কোনো গিফট প্যাক যদি আমরা র্যাপিং করি, তাহলে র্যাপিং এর মধ্যে কি থাকবে? গিফট কন্টেন্ট থাকবে। সিম্পল। আমাদের এখানেও তাই হবে, ট্যাগ নেমের মাধ্যমে বা আমরা যে র্যাপিং করব তার মধ্যে কি থাকবে? ট্যাগ কন্টেন্ট থাকবে। ওকে, তাহলে এই মাঝখানে যা যা থাকবে সেগুলোকে বলা হবে ট্যাগ কন্টেন্ট। তাহলে এখানে আমরা বলে দিচ্ছি সিম্পল অ্যাঙ্কর ট্যাগ। সেভ করি। সেভ করে যদি আমরা আমাদের পেজে আসি, রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি সিম্পল অ্যাঙ্কর ট্যাগ এখানে দেখা যাচ্ছে, একদম শেষের দিকে দেখা যাচ্ছে। এটাকে আমরা সুন্দরভাবে সাজাবো অবশ্যই। সিম্পল অ্যাঙ্কর ট্যাগ দেখা যাচ্ছে, কিন্তু ক্লিক করলে আমাদের কোথাও নিয়ে যাচ্ছে না। বাট আমরা যখন এক্সাম্পলে আসছিলাম, এখানে এখানে ক্লিক করতেছিলাম, আমাদের কিন্তু অন্য পেজে নিয়ে যাচ্ছিল। তাহলে এখানে কেন নিয়ে যাচ্ছে না? আমাদেরকে এখানে প্রভাবিত করতে হবে কিসের মাধ্যম দিয়ে? আমরা অ্যাট্রিবিউটের মাধ্যম দিয়ে প্রভাবিত করব। তো অ্যাঙ্কর ট্যাগের জন্য মেইন যে অ্যাট্রিবিউট রয়েছে সেটাকে বলা হয় হাইপার রেফারেন্স। মূলত কার সাথে আমি এটাকে রেফারেন্স করব? তাহলে হাইপার রেফারেন্সের শর্টকাট কি? HREF। HREF এর মধ্যে যখন আমরা লিখে দিব https://google.com, তার মানে কি? আমি এখানে ক্লিক করলে নিয়ে চলে যাবে কোথায়? গুগলের সাথে রেফারেন্স করে দিয়েছি। দেখি সত্যি আমাদেরকে নিয়ে যায় কিনা। পেজটিকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে সিম্পল অ্যাঙ্কর ট্যাগ দেখেন, কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এটাতে ক্লিক করব, দেখি আমাদেরকে গুগলে নিয়ে যায় কিনা। দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদেরকে গুগলের মধ্যে নিয়ে চলে আসছে। তার মানে কি, এইভাবে আমরা কিন্তু কাজ করতে পারবো। বিভিন্ন ধরনের আমরা পেজ আমরা এখানে লিঙ্ক আপ করতে পারি। আপনারা চাইলে এখান থেকে কি করতে পারি? একটি বুকমার্ক তৈরি করতে পারি। সেটা কিভাবে আমরা করতে পারি হচ্ছে, এই যে লিঙ্ক রয়েছে এখানে আমাদের ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো। এইচটিটিপিএস, এইচটিটিপি লিখতে ভুলে গিয়েছি। এইচটিটিপিএস facebook.com/1hour study। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ, ফেসবুক পেজ। এখানে আমরা লিখে দেবো 1 hour study, মানে এখানে ক্লিক করলে আমাদের 1 hour study নিয়ে যাবে। এটা আমরা এখানে বোঝার সাথে লিখে দিলাম 1 hour study। সেভ করলাম। সেভ করে রিফ্রেশ করি, দেখা যাচ্ছে 1 hour study এখানে দেখা যাচ্ছে। এবং এখানে ক্লিক করলে আমাদেরকে 1 hour studyর যে ফেসবুক পেজ রয়েছে এখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখনো যারা এই পেজটিকে লাইক করেনি অবশ্যই লাইক করে রাখতে পারেন। এটি হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ। ধন্যবাদ সবাইকে। এখন আমি যেটা বললাম, আমরা একটি লিস্ট তৈরি করতে পারি। এখানে আমরা লিস্ট করেছিলাম, এই লিস্টের মধ্যে অনেকগুলা আমাদের প্রোফাইল লিস্ট থাকবে। এখানে আপনি আপনার পছন্দের 5 জনের অথবা আপনার যে বেস্ট 5টি ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ড গুলার ফেসবুক প্রোফাইল গুলো আপনি এখানে সেট করতে পারেন। ওকে, আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে এখানে আসবো। এখানে আসার পরে আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলোকে আমি রাখবো না, দরকার নেই এগুলো। এখন প্রত্যেকটি লিঙ্ক যেহেতু একটি র্যাপিং ট্যাগ, এর মধ্যে আমি এভরিথিং সবকিছুকে র্যাপ করতে পারবো। আপনার গিফট প্যাকের মধ্যে যখন আমরা র্যাপ করতেছি, ওর মধ্যে আপনি বইও দিতে পারেন। ওর মধ্যে শুধুমাত্র বইয়ের মলার দিতে পারেন, অথবা শুধুমাত্র ফাঁকা কার্টুনও কিন্তু আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত এখতিয়ার। ওকে, তারেক হাসান, এটাকে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে এর মধ্যে যেহেতু আমি এভরিথিং সবকিছু রাখতে পারি, এর মধ্যে এই জিনিসটাকে আমি রেখে দিব। এই জিনিসটাকে এখানে রেখে দিলাম। আমি এই জিনিসটা রাখলাম। এখানে কি হবে? 1 hour study, ঠিক আছে। আমার পছন্দের প্রথম তালিকা হচ্ছে 1 hour study। আচ্ছা, এটা ফেসবুক পেজ। 1 hour study, 1 hour study, এটা হলো ফেসবুক। ঠিক আছে, তাহলে ফেসবুকে এভাবে লিখে রাখলাম, ফেসবুক পেজ। এখন আসি আমরা দ্বিতীয় আমরা কাজ করতে। তাহলে এই ফরম্যাটিংটাই আমরা কপি করব। কপি করে এরপরে আরো একটি লিস্ট আইটেম বানাবো, যার মধ্যে কি থাকবে? একটি লিঙ্ক থাকবে, হাইপার রেফারেন্স করা একটি লিঙ্ক থাকবে। এবার দিব আমরা ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপের মধ্যে আমাদের লিঙ্ক কি হবে? লিঙ্ক হবে facebook.com/groups/1hour study। আচ্ছা, আমরা দুটি আগে টেস্ট করে দেখে আসি কেমন হচ্ছে। সেভ করলাম। দেখেন, এটা হচ্ছে ফেসবুক পেজ, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, দুইটি অলরেডি দেখা যাচ্ছে। বাকিগুলো আমরা সেরে ফেলি। এরপর আমরা দিব আমাদের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটি আমি এখানে দিচ্ছি এ। এর মধ্যে আমরা হাইপার রেফারেন্সের মধ্যে লিখে দিব আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএল, youtube.com/1hour study। আমরা এখানে লিখে দেব 1 hour study ইউটিউব চ্যানেল।
ওয়াইটি চ্যানেল সেভ করলাম। আর আপাতত বাকিগুলা করছি না, আমরা একটা আমাদের ওয়েবসাইটটি রাখতে পারি। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল লিখলাম, এখন আমাদের ওয়েবসাইটের ঠিকানা কোনটা, oneourstudy.com। সরি, পেস্ট করে দিলাম oneourstudy.com। এটা হলো আমাদের ওয়েবসাইট। এই তো। এখন সেভ করি, সেভ করে আমরা পেজটাকে রিফ্রেশ করব, দেখা যাবে আমাদের এখানে চারটে লিস্ট হলো। প্রথমটা ফেসবুক পেজ, তারপরে ফেসবুক গ্রুপ, তারপরে ইউটিউব চ্যানেল, তারপরে আমাদের ওয়েবসাইট। অনেক সুন্দর। এখন আমরা ফেসবুক পেজে ক্লিক করি, ফেসবুক পেজে চলে গেল, আমাদের আগের পেজটা কিন্তু হারায় গেল। এটা আমরা চাচ্ছি না। আচ্ছা, তারপরে কি করব, আমরা ফেসবুক গ্রুপে যাচ্ছি, গ্রুপে গেলাম, সেক্ষেত্রে দেখা গেল আগের পেজটা আমাদের এখান থেকে হারিয়ে যাচ্ছে, আমাদেরকে আবারও পিছন দিকে ফিরে যেতে হচ্ছে। এটা খুবই আনপ্রফেশনাল একটি সিস্টেম। তো আমরা কেমন কাজ করতে পারি, আমরা যেটা রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন করি, যেটা এখান থেকে কাস্টম ভাবে করি, আমরা এটাকে সরাসরি ক্লিক করে বানিয়ে দিতে পারি কিনা, মানে সরাসরি কোড দিয়ে এটা বানিয়ে দিতে পারি কিনা। অফকোর্স আমরা এটাও করতে পারি। আমরা এজন্য আরো একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই জিনিসটা আমরা কোথায় আমরা প্রভাবিত করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই লিঙ্কের মধ্যে। লিঙ্ক কোন ট্যাগের মাধ্যম দিয়ে করেছি, এই ট্যাগের মাধ্যম দিয়ে করেছি। তাহলে এই ট্যাগের মধ্যে আমাদেরকে বাড়তি আরো একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম কি, টার্গেট। টার্গেট নামে যে অ্যাট্রিবিউট আছে এর মধ্যে আমরা ভ্যালু হিসাবে দেব। ভ্যালু হিসাবে বেশ কয়েকটি জিনিস দিতে পারি। আমরা যখন এখানে কন্ট্রোল প্লাস স্পেস চাপবো, তখন দেখতে পাচ্ছি এখানে চারটি আমরা ভ্যালু দিতে পারি। বাই ডিফল্ট থাকে হচ্ছে সেলফ, আমরা ব্ল্যাঙ্ক দিব। প্রথমটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা যখন দিব তখন দেখা যাবে কি, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে অটোমেটিক্যালি নতুন ট্যাবে ওপেন হবে। আমরা প্রথমটাতে ব্ল্যাঙ্ক দিয়েছি, ফেসবুক পেজ, শুধুমাত্র ক্লিক করব, দেখা যাবে নতুন ট্যাবে ওপেন হচ্ছে। বাট অন্যান্য যেগুলাতেই ক্লিক করি না কেন, কোনোটাই কিন্তু নতুন ট্যাবে ওপেন হবে না। আমরা এখন সবগুলাতে নতুন ট্যাবে ওপেন করার মতো ফ্যাসিলিটি অ্যাড করে দিব। এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করার পরে এখানে পেস্ট করে দিই, একইভাবে এখানেও পেস্ট করে দিই, একইভাবে এখানেও পেস্ট করে দিই। এই তো সুন্দর করে আমরা একটি বুকমার্ক লিস্ট করে ফেললাম। এখন আপনাদের হোমওয়ার্ক হিসেবে আপনারা এটি করতে পারেন, আপনার পছন্দের 10টি ওয়েবসাইটের তালিকা আপনি এখান থেকে করেন। আপনার পছন্দের 10টি ফেসবুক ফ্রেন্ডদের প্রোফাইল লিঙ্কগুলো আপনি এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে ফেলতে পারেন। আপনি চাইলে আমাদের যতগুলো সোশ্যাল লিঙ্কগুলো রয়েছে সেগুলো আপনি কালেক্ট করে, ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপরে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, এই যে আমাদের যতগুলা সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক রয়েছে সব লিঙ্কগুলোকে আপনি এরকম ভাবে তালিকা করতে পারেন। এরকম বেশ কয়েকটি তালিকা করলে আপনি এখানে কয়েক ধরনের হোমওয়ার্ক হয়ে যাচ্ছে। এক নম্বর কি, আপনার এই যে লিঙ্ক লিস্ট রয়েছে, লিস্টের আপনি কিন্তু আছে। তারপরে আমাদের লিঙ্ক গুলার যে কাজগুলা করা, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিঙ্ক করলাম, সেটাও করতে পারতেছি। আমাদের একসাথে দুটি কাজ কিন্তু করে ফেলতে পারবো। ওকে, এরপর আমাদের আর কোনো টপিক বাকি রয়েছে কিনা, এখন আর কোনো টপিক আলোচনা করার মতো বাকি নেই। আমি আজকে ক্লাসটাকে একটু ওভারভিউ করি, প্রথম থেকে কি করেছিলাম। প্রথমে আমি এইচটিএমএল মূলত এইচটিএমএল মূলত মৌলিক বিষয় দুইটি, একটি হলো ট্যাগ আর একটি হলো অ্যাট্রিবিউট। ট্যাগ কিরকম, ট্যাগ নেম থাকে এবং সেটা ক্লোজিং থাকে, আর মাঝখানে কি থাকে, ট্যাগ কন্টেন্ট থাকে। এরপরে অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউটের মধ্যে কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট নেম ইকুয়াল, তারপরে কোটেশন, কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হয়। এবং ট্যাগ দুই রকম রয়েছে, একটা হলো র্যাপিং ট্যাগ আর একটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ। প্রথমটা আমরা যেটা বলেছিলাম এটাকে বলা হয় র্যাপিং ট্যাগ, পরেরটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। এটা কি ছিল, র্যাপিং ট্যাগ। র্যাপিং ট্যাগ, এই তো। আরেকটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে কি হয়, অ্যাট্রিবিউটই শুধুমাত্র তার একমাত্র ভরসা, তার মধ্যে কোনো কন্টেন্ট থাকে না এই অ্যাট্রিবিউট ব্যতীত। ওকে, এরপরে কি করলাম, লিস্ট করার সময় আমাদের দুই ধরনের লিস্ট রয়েছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য ওএল, আর অর্ডার লিস্টের জন্য আনঅর্ডার লিস্টের জন্য ইউএল, অর্ডার লিস্টের জন্য ওএল। এবং প্রত্যেকটি লিস্টের মধ্যে অনেকগুলা লিস্ট আইটেম থাকে, লিস্ট আইটেমকে এলআই দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে অর্ডার লিস্ট করেছি, আনঅর্ডার লিস্টের কাজ করে দেখিয়েছি। এরপরে আমরা ইমেজ নামে যে ট্যাগ রয়েছে, যেটা হচ্ছে সেলফ ক্লোজিং কর ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগ এই অপ্রয়োজনীয় অ্যাপগুলা বন্ধ কর। জুবাইর ভাইয়া, আপনি প্লিজ মিউট করেন। তো এরপরে ইমেজ নামে যে ট্যাগ রয়েছে সেই ট্যাগের মাধ্যম দিয়ে
আমরা ছবি যুক্ত করেছি, যেখানে দেখতে পাচ্ছি ট্যাগ। আমরা অ্যাট্রিবিউটের মধ্যে ট্যাগ কন্টেন্ট দিয়েছি এসআরসি সোর্সের মধ্যে। এরপরে উইড নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যার মাধ্যম দিয়ে ইমেজের প্রভাবিত করে জোরপূর্বক আমরা উইডটাকে সেট করেছি। এইভাবে কাজ করেছি। তারপর আমরা কি করেছি, যখন ছবিটি লোড হবে না কোনো ক্রমে, তখন আমরা অল্টার নামে, এএলটি নামে যে আমাদের একটি অ্যাট্রিবিউট রয়েছে, এই অ্যাট্রিবিউটের মাধ্যম দিয়ে আমরা অল্টারনেটিভ বেশ কিছু অপশন আমরা এখানে লিখে দিতে পারি, মানে ছবির ডিসক্রিপশন আমরা লিখে দিই। যখন আমরা মাউস এখানে নিয়ে আসলাম, দেখেন এই অ্যাট্রিবিউট সম্পর্কে বিস্তারিত এখানে লেখা রয়েছে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। এরপরে আমরা লিঙ্ক করা শিখেছি। একই সাথে করা, আমাদের ওয়েবসাইট থেকে ক্লিক করে অন্য কোনো ওয়েবসাইটে সহজেই মানুষকে নিয়ে যাওয়া। আপনি এখানে একটি নিউজ করলেন, নিউজের পরে লিখে দিলেন বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ওইখানে ক্লিক করলে আপনাকে নিয়ে চলে গেল প্রথম মানুষ সেই পত্রিকার বিস্তারিত যেখানে লেখা রয়েছে। এই যে ছবি রয়েছে, ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? আমাদের ওয়ান আই স্টাডির ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ব্যাপারগুলা আপনি এখান থেকে, এই যে রয়েছে, যে আমাদের লিঙ্ক রয়েছে, লিঙ্কের মাধ্যমে এখান থেকে আপনারা করতে পারবেন। এরপরে আমরা লিস্টের সাথে লিঙ্ক গুলাকে একসাথে আমরা মার্জ করেছি, এবং মার্জ করে আমরা সেটি দেখে দিলাম। আমরা এটিও করতে পারি। এই হচ্ছে আমাদের ক্লাসের আজকে আলোচ্য বিষয়াদি ছিল। আশা করি আজকে ক্লাসটি সকলে এনজয় করেছেন এবং নতুন নতুন অনেক বিষয় শিখতে পেরেছেন। এরপরও ক্লাসের মধ্যে অনেক সমস্যা হইতে পারে, সমস্যা থাকতে পারে। যে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেগুলার সলিউশন দেওয়ার জন্য বেস্ট ট্রাই করব। এই তো, সকলে ভালো